ওয়েলকাম টু ভ্যালু শেখো। তোমাদের সাইসেনে যে সিরিজটা চলছিল বন্ধ হয়ে যায়নি, চিন্তার কোনো বিষয় নেই। শরীর খারাপের জন্য এবং বাড়ি যাওয়ার কারণে একটুখানি বন্ধ হয়েছিল। যেহেতু বন্ধ হয়েছিল তাই আমি চাই না যে 3 দিন ধরে এখনো আসুক। এই ভিডিওটা টানা আসবে। একদমই ৩টে চ্যাপ্টারকে যতটা ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন যেমনভাবে চলছিল সেইভাবেই আসবে। তোমরা বহুজন আগের যে আমাদের ভিডিওগুলো গিয়েছে সাজেশন, বহুজন আমাকে বহু কোশ্চেন সেখানে জিজ্ঞাসা করেছো। সেই সাজেশনের কোশ্চেনগুলো রিলেটেড আমি কয়েকটা জিনিস তোমাদেরকে প্রথমেই একদম বলে দিই। ১ নম্বর জিনিস, স্যার সাজেশনে এত কম কোশ্চেন কেন? আবারও বলি, সাজেশন শব্দের অর্থ কি? লাস্ট মুহূর্তে যেগুলো তোমাকে করতেই হবে। সাজেশন মানে এমন নয় যে পরীক্ষাতে 100% সেগুলোই আসবে। সাজেশন মানে লাস্ট মুহূর্তে এগুলোকে দেখে যেতেই হবে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে জানতেই হবে। তাকে বলে সাজেশন। এবার তুমি যদি চাও 35 এ 35 পাবা, তাহলে তো তোমাকে গোটা বছর ভালো করে পড়ে সব কোশ্চেন যেগুলো ইম্পোর্টেন্ট এর বাইরেও রয়েছে সেগুলো জানতে হবে। ওটা তো নরমাল জিনিস। আমি এই কোশ্চেনটা এমন দিয়েছি তুমি মোটামুটি 80% পাবে। 35 এ 80% মানে মোটামুটি তুমি কমসে কম 25 থেকে 30 এর রেঞ্জে তুমি পৌঁছে যাবে। এবার যদি স্যার 35 পেতে চাই তাহলে কি করব? তাহলে পর্ষদ থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়েছে। আমি তোমাদের জন্যই এই পর্ষদের যে বুকসটা, সেই বুকসটা আমি এরকম বহু জায়গা থেকে প্রিন্ট পাওয়া যায়, তোমরাও জানো। এটা আমি করে নিয়ে এসেছি। এখানে দুটো মডেল সেট আছে। ওই দুটো মডেল সেটের ওপর আমি চাই একদিন কিভাবে অ্যান্সার লিখতে হয় পরীক্ষাতে প্রপার 35 নাম্বার যেহেতু ওখানে কোশ্চেন দেওয়া আছে, মডেলটাও বুঝতে পারবে যে কতগুলো করে অপশন থাকে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো আসতে পারে, কোন চ্যাপ্টারের উপরে ফোকাস করব। যেমনটা কোশ্চেন আছে এরকমই কম বেশি আছে। তো সেটার উপরে ফোকাস করেই ওই সলিউশনটা তোমাদেরকে আমি করাবো, যেটা 35 পাওয়ার জন্য হেল্পফুল হবে। এবার প্রশ্ন হবে, স্যার বাকি চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো কখন করাবে? ওই কোশ্চেনগুলোর জন্য তোমাদেরকে আমি ম্যারাথন নেব। তোমাদের যে ম্যারাথন ক্লাসটা হবে সেখানে সম্পূর্ণভাবে ওই যে পর্ষদের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়েই সম্পূর্ণভাবে আলোচনা করব উইথ অ্যান্সার। আর যারা মহা সাজেশন সিরিজ কিনেছো, এটার যেমন সলিউশন পেয়েছো, এটার এবং পর্ষদের যে মডেল পেপার পুরোটা সলিউশনটাই মহা সাজেশন সিরিজে দিয়ে দেওয়া হবে। কেউ যদি না কিনে থাকো কিনতে পারো, এই নাম্বারে ফোন করতে পারো, মাত্র 99 টাকা দাম। এর সলিউশনটাও পাবে, পর্ষদের সলিউশনটা পাবে, পর্ষদের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো সলিউশনে পাবে। পর্ষদে তো প্রচুর কোশ্চেন দেওয়া আছে, সব কোশ্চেন তো ইম্পর্টেন্ট আমি মনে করি না। সেই কারণে কিছু কিছু কাট কাট করে আমি তার অ্যান্সারগুলোকে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো এর থেকে সংখ্যায় অনেকটা কিন্তু বেশি হবে। আর সেই ম্যারাথনটা আমি নেওয়ার চেষ্টা করবো 6 তারিখ বা 7 তারিখে। 6 তারিখে টেন্টেটিভ রেখেছি। 6 তারিখে যদি পর্ষদের মডেল পেপার 1 মডেল পেপার 2 নিই, তাহলে 7 তারিখে আমি তোমাদের ওই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ধরে একটা ম্যারাথন নেব। যে ম্যারাথন ক্লাসের ডিউরেশন মোটামুটি 7 থেকে 8 ঘন্টা যাবে বলে আমি ধারণা রাখি। 8টা চ্যাপ্টার 1 ঘন্টা করে প্রত্যেকটা এভারেজ থাকলে সেরকমই টাইম লাগবে। এবার তোমরা কমেন্ট বক্সে জানাও যে কটা থেকে ম্যারাথনটা নিলে ভালো হয়। আমার 6 তারিখে ফাঁকা হবে আর 7 তারিখেও ফাঁকা হবে। তো 6 তারিখ আর 7 তারিখের মধ্যে কোন দিনটাই তোমরা চাও যে তোমাদের ম্যারাথন নিই? হ্যাঁ, অবশ্যই সন্ধ্যার পর, সারাদিন আমার ডিউটি থাকে। তো সন্ধ্যা ৬টা থেকে যদি শুরু করি ১২টা, ১টা, ২টো পর্যন্ত যেতে পারে। ৭টা থেকে শুরু করলে একটু ঐরকম যাবে। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কখন ম্যারাথনটা চাও। আজকে যে চ্যাপ্টার ৩ টে রয়েছে, জীব ও জীবগোষ্ঠী, বাস্তুতন্ত্র এবং আ জৈব বৈচিত্র্যের সংরক্ষণ। ওই চ্যাপ্টার ৩ টাকে আলোচনা করার চেষ্টা করব এবং এইভাবেই ২০-২২ নাম্বার করে যেগুলো আমার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন মনে হয়েছে সেই ফরম্যাটে কোশ্চেন বানানো আছে। এর বাইরে কি কোশ্চেন নেই স্যার? এর বাইরে কি ইম্পোর্টেন্ট আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এগুলো কিন্তু দেখে যেতেই হবে। কারণ এগুলো পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করা হয়েছে। ইম্পোর্টেন্ট কোশ্চেন রিপিটেড জিজ্ঞাসা করা হয়েছে। সেই কারণে এগুলো আমার মনে হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। এখান থেকে 80% আসার সম্ভাবনা থাকছে। আমি আবারও বলে দিলাম। এর রিলেটেড তো মিনিমাম আসবেই। যেগুলো আমি আলোচনা করছি আমার মুখেতে এর অ্যাসোসিয়েটেড সেগুলো থেকেও আসতে পারে। ওকে? প্রথমে সিন ইকোলজি এবং অট ইকোলজি কাকে বলে? যখনই জীব ও জীবগোষ্ঠী পড়বে তখনই ইকোলজির প্রথম সংজ্ঞাটা পড়বে। সেখানেই সিন ইকোলজি এবং অট ইকোলজির সংজ্ঞাটা জানতে হবে। ইকোলজির দুটো ভাগ। বায়োমের সংজ্ঞা, বায়োম যখনই পড়বে এর সঙ্গে রিলেটেড তোমাকে জীব কি, জীবগোষ্ঠী কি, পপুলেশন কি, কমিউনিটি কি জানা দরকার। বায়োম ও বায়োস্ফিয়ার মধ্যে প্রধান পার্থক্য কি এটাও জানা দরকার। তাহলে তুমি শুধু বায়োম পড়ছো মানে তুমি পপুলেশন জানো না, তুমি কমিউনিটি জানো না, তাহলে তুমি 35 ডিজার্ভ করো না বাবা। তাহলে তোমাকে ওগুলো পেতে গেলে এগুলো জানতে হবে কিছু কিছু। বায়োম জানছো মানে পপুলেশন কমিউনিটি পড়ে নেবে। পরজীবিতা বলতে কি বোঝো? জীবের পরজীবিতার অভিযোজনে একটু উদাহরণ দাও। পরজীবিতা তুমি যখন যখন পড়ছো তখন তোমার সঙ্গে তার সঙ্গে জানতে হবে মিথ্যুজীবিতা কি জিনিস? একই রকম জিনিস। অ্যামেনসেলিজম, প্রোটো কোঅপারেশন দুটো খুব রিলেটেড জিনিস, দুটো জিনিস জানতে হবে। প্রোটো কোঅপারেশন, অ্যামেনসেলিজমের উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। এর সঙ্গে কম্পিটিশন কি জিনিস? সেটাও তোমাদেরকে জানতে হবে। মিউচুয়ালিজম কি জিনিস? সেগুলোও তোমাদেরকে জানতে হবে। এগুলো টুকটাক জিনিসপত্র জানতে হবে যদি 35 পেতে চাও। আবারও বলছি। ইকোলজিক্যাল নিকে বলতে কি বোঝো? বসতি বা হ্যাবিটেট বলতে কি বোঝো? মাইক্রো ক্লাইমেট কি জিনিস? এটা জানতে হবে। পপুলেশনের বৈশিষ্ট্য খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, ৫ নম্বরের জন্য বিশাল ইম্পোর্টেন্ট। পপুলেশনের বৃদ্ধি বলতে কি বোঝো? পপুলেশনের বৃদ্ধির ধরনগুলি সম্পর্কে আলোচনা করো, বিশাল ইম্পোর্টেন্ট। আবারও বলেছিলাম যে গ্রাফ বৃদ্ধির বিশাল ইম্পোর্টেন্ট। ওকে? এবার আমি তার সলিউশনগুলোয় আসি। ইকোলজি, সিন ইকোলজি, অট ইকোলজি বলতে কি বোঝো? তোমাদেরকে আগেই বলেছিলাম যে অট অট ইকোলজি মানে একটা জিনিস সম্পর্কে আলোচনা। সিন মানে সেই জায়গার পুরো সম্পূর্ণ জিনিস নিয়ে আলোচনা। বোঝা গেছে? কি লেখা আছে? যখন একটি নির্দিষ্ট প্রজাতি শুধু মানুষের উপর স্টাডি করা হবে।
তাহলে সেটা হবে অর্টিকোলজি। মানুষ, গরু, ছাগল, ভেড়া অনেকগুলো প্রাণীর ওপর স্টাডি করা হবে, তখন সেটা যাবে সিনিকোলজি। তাহলে একটি নির্দিষ্ট প্রজাতির জীব তার পরিবেশের সম্পর্কে আলোচনা, কোন একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী পুরো জীবগোষ্ঠী, এটা মানুষকে নিয়ে আলোচনা, এটা মানুষ, গরু, ছাগল, ভেড়া সবাইকে নিয়ে আলোচনা। এখানে উদাহরণ দেওয়া আছে, একটি জঙ্গলে শুধু বাঘ কিভাবে বেঁচে থাকে তার আলোচনা, একটি জঙ্গলে বাঘ, হরিণ, গাছপালা, মাটি কি করে বেঁচে থাকে সেটা সম্পর্কে আলোচনা। যদি তোমাকে বলে যে যদি আমরা উদ্ভিদ সম্পর্কে পড়াশোনা করি সেটা অর্টিকোলজি না সিনিকোলজি, তোমার মানে উদ্ভিদ, তাহলে তো উদ্ভিদ তো বাঘের মতোই, মানুষের মতোই, তাহলে উদ্ভিদ মানে অর্টিকোলজি না বাবা, উদ্ভিদের মধ্যে পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ সব আছে, ডিফারেন্ট প্রজাতি আছে, তার মানে ওটা হবে সিনিকোলজি। উদ্ভিদ বললে সিনিকোলজি, প্রাণী বললে সিনিকোলজি। যদি উদ্ভিদের নাম দিয়ে দেয়, পেয়ারা গাছ সম্পর্কে পড়াশোনা, আম গাছ সম্পর্কে পড়াশোনা, বাঘ নিয়ে পড়াশোনা, মানুষকে নিয়ে পড়াশোনা, তখন তাকে বলবো অর্টিকোলজি। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট, বায়োমের সংজ্ঞা। বায়োম হচ্ছে একটা বড় ভৌগোলিক অঞ্চল যেখানকার জলবায়ু অথবা সেখানে থাকা বিভিন্ন জীব সম্প্রদায় তাদের বসবাস সম্পর্কে যখন স্টাডি করবো তখন তাকে বলবো বায়োম। এই বায়োমের ভিত্তিতে বিভিন্ন এলাকা ভালো হয়, যেমন কি তুন্দ্রা বায়োম মানে একদম উপরের দিকে যে ঠান্ডা অঞ্চল তাকে বলে তুন্দ্রা বায়োম। নাতিশীতোষ্ণ অঞ্চল মানে আমরা যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের আশেপাশে যে অঞ্চল তাকে বলে নাতিশীতোষ্ণ। যারা নিরক্ষরেখার অঞ্চলের পাশাপাশি বসবাস করে তাদেরকে বলে নিরক্ষীয় বায়োম। তার মানে বায়োম মানে বড় ভৌগোলিক এলাকা। নির্দিষ্ট প্রাকৃতিক জলবায়ু হবে, যেমন তুন্দ্রা অঞ্চলে খুব ঠান্ডা, নাতিশীতোষ্ণ হালকা গরম হালকা ঠান্ডা। ভৌগোলিক অবস্থান তাদের প্রভাবিত যে বিস্তৃত অঞ্চলে বিশেষ ধরনের জীব সম্প্রদায় বসবাস করে তাদের একত্রে আমরা কি বলে থাকি? বায়োম। ওকে, এবার বায়োম আর বায়োস্ফিয়ারের মধ্যে পার্থক্য কি? বায়োম মানে একটা নির্দিষ্ট এলাকা যেটা প্রচুর বড়, কিন্তু একটা নির্দিষ্ট এলাকা। বায়োস্ফিয়ার মানে ওর থেকেও আরো বৃহৎ এলাকা, তাকে বলবো বায়োস্ফিয়ার। যেমন জলে বসবাস করে, জলের পুরো এলাকাটাকে আমি বলবো, গোটা পৃথিবীর জল নিয়ে যে এলাকাটা সেটা একটা বায়োস্ফিয়ার হবে, বোঝা গেছে? সেটা হবে হাইড্রোস্ফিয়ার। এরকম বায়ুমণ্ডল নিয়ে হলে তাকে কি বলে? বায়ুমণ্ডলে বায়োস্ফিয়ার বলবো, বোঝা গেছে? বায়োম হলো নির্দিষ্ট জলবায়ু বা জীব সম্পূর্ণ একটি বৃহৎ অঞ্চল, আর বায়োস্ফিয়ার হলো পৃথিবীর সমস্ত জীব ও তাদের বাসস্থানের সমষ্টি। বহু বায়োম মিলে একটি বায়োস্ফিয়ার গঠিত হয়। পুরো মাটিতে বসবাসকারী যে সমস্ত জীব তাদেরকে নিয়ে একটা বায়োস্ফিয়ার, পুরো জলে বসবাস করে পৃথিবীর মধ্যে তাদেরকে নিয়ে একটা বায়োস্ফিয়ার, এরকম ভাবে বায়োস্ফিয়ার হয়ে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে বায়োম অনেক জুড়ে তারপর বায়োস্ফিয়ার গঠিত হয়। ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার হচ্ছে পরজীবিতা বলতে কি বোঝো? আমরা সবাই জানি পরজীবী কাকে বলে। বাবা মা মাঝে মধ্যে বলে না, এই তুই তো পরজীবীর মতো আমার ঘাড়ের উপর বসে আছিস, বসে বসে খাচ্ছিস দাচ্ছিস, টেনশন নেই। পরজীবী মানে এমন কেউ হবে যে অপরের উপর বসে থাকবে, অপরের উপর বসে থাকবে, তার বিভিন্ন পুষ্টি থেকে শুরু করে সব শোষণ করবে। শোষণ করুক, সমস্যা নাই, বিষয়টা হচ্ছে শোষণ করতে করতে যার কাছ থেকে শোষণ করছে তার ক্ষতিও করবে। কি লেখা আছে? যখন দুটি জীব এমন সহচর্যে বসবাস করে যেখানে একটি জীব উপকৃত হয় অপরটি ক্ষতিগ্রস্ত। উপকৃত কিভাবে হয়? যে প্রাণীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কাছ থেকে পুষ্টি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়। যে উপকৃত হয় সে হলো পরজীবী, আর যে ক্ষতিগ্রস্ত হয় সে হলো পোষক। যেমন আমাদের মানুষের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বিভিন্ন সময় অ্যাটাক করে, সে অ্যাটাকেতে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়। আমাদের বিভিন্ন ধরনের রোগ হলো মানে আমার ক্ষতি হলো, আর ব্যাকটেরিয়া, ভাইরাস লাভবান হলো, সে খেতে পেলো, বিভিন্ন খাদ্য পেলো। তাহলে পোষক ও পরজীবীর সম্পর্ককে কি বলা হয়? পরজীবিত্ব। এরকম মিথজীবীর সম্পর্কটা তোমরা পড়ে নেবে। পরজীবীর জন্য, পরজীবিতার জন্য অভিযোজন। এবার আমার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া ঢোকে বা কোনো জিনিস ঢোকে, আমি চাই, আমার বডি চাইবে ওই জিনিসগুলোকে মেরে ফেলি, ওই জিনিসগুলোকে বের করে দিই। এবার ও কি চাইবে আমার শরীরে যখন এসছে যে আমি তাড়াতাড়ি করে মরে যাই? তুমি কারোর জীবনে ঢুকলে তুমি মরে যেতে চাও তাড়াতাড়ি করে, এলিমিনেট হয়ে যেতে চাও? চাও না। তুমি সেরকমই কিছু প্রোটেকশন নিশ্চয়ই নিয়ে কারো জীবনে ঢোকো। ঠিক ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো পরজীবী যদি কারো জীবনে ঢোকে, সেও কিন্তু বেশ কিছু প্রোটেকশন নেয়। যেমন অক্সিজেন ছাড়া সে কোনো জায়গায় বাঁচতে পারবে, সে নিজের ওজন কমানোর জন্য বিভিন্ন অঙ্গের বিলুপ্ত ঘটিয়ে দেবে, তার সঙ্গে তার জনন ক্ষমতা এত বেশি বাড়াবে যে 5 মিনিট থাকলে পুরো ফুল স্প্রেড করে দেবে। মানে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলেছি। মানে এই জিনিসগুলোকে বেশ কিছু জিনিসপত্র লাগায়, তার সঙ্গে আর কি লাগাবে? যেখানে পারবে সেখানে চুপ করে আটকে যাওয়ার মতো ক্ষমতা রাখবে। কি কি লেখা আছে দেখো? এরা অবাধ শোষণ প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায়, অক্সিজেনের প্রয়োজন পড়ে না, লুকিয়ে থাকে অক্সিজেন বিনা যে কোনো জায়গাতে। কিছু কিছু অঙ্গের বিলুপ্তি ঘটায়, যেমন ফিতাকৃমি, পৌষ্টিকতন্ত্র থাকে না, ছাড় পোকার যে পাখনা থাকে না, ইত্যাদি জিনিসপত্রগুলো তারা অ্যাডাপ্ট করে নেয় যাতে এক্সট্রা অঙ্গের জন্য সে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, এক্সট্রা অঙ্গের দরকার নেই। পোষক দিয়ে আটকে থাকার জন্য শাকার বা চোষক থাকে, যেমন যোগ বা ফিতাকৃমি দেখতে পাওয়া যায়। এরা কি সব পরজীবী, এরা তোমার ঘর থেকে এমনি করে বডিতে লাগিয়ে দিয়ে রক্ত টেনে নেবে তোমার দেহ থেকে। তাহলে এই সমস্তগুলো অ্যাডাপ্টেশন, বোঝা গেছে? সেকেন্ড হচ্ছে অ্যামেনসেলিজম ও পোটোকপারেশন। অ্যামেনসেলিজম কি জিনিস আর পোটোকপারেশন কি জিনিস? এই দুটোই দুটোই প্রাণীর বা জীবের মধ্যে ইন্টারাকশনের উদাহরণ, বোঝা গেছে? পোটোকপারেশনটা আমরা প্রথমে জানি, দুটি প্রজাতি পৃথক পৃথকভাবে বসবাস করে কিন্তু পরস্পরের সান্নিধ্যে আসলেই উভয় উপকৃত হয়। প্রোটো কোঅপারেশন আমরা বলি না, এ ভাই একটু কোঅপারেট কর না। কোঅপারেট মানে আমিও কিছু লাভ পেলাম, সেও কিছু লাভ পেলো, কোঅপারেশন। মাঝে মধ্যে বলি না, এত হিংসা কিসের ভাই, কিছু কোঅপারেট কর, আমাকেও কিছু দে। পরীক্ষা দিতে যাচ্ছিস, আমাকে কিছু দিবি না, অ্যান্সার পত্র বলবি না? কোঅপারেট করা মানে দুজনেই উপকার হওয়া। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে প্রোটো কোঅপারেশনে উভয় কি হবে? উপকৃত হবে, একে বলবো প্রোটো কোঅপারেশন। ক্লিয়ার হয়ে গেছে?
বিভিন্ন ধরনের উদাহরণ এখানে আছে, যেমন দেখো এক্সপেকার নামক পাখি হরিণের গায়ে বসে তার গায়ের পরজীবী পোকাগুলিকে খেয়ে ফেলে, এর ফলে উভয়ই উপকৃত হয়। এ পাখি যখন হরিণের গায়ের পোকাগুলো খেয়ে নিচ্ছে তখন ও খাদ্য হিসাবে পাচ্ছে, আর হরিণের গাছ থেকে পোকা খেয়ে নিচ্ছে মানে হরিণও পরিষ্কার হলো। এটা একটা প্রোটো কোঅপারেশনের উদাহরণ। এরকমই হারমিট ক্র্যাবের একটা উদাহরণ আছে। হারমিট ক্র্যাবের সাথে শামুকের খোলক যুক্ত থাকে, এর সাথে সাথে সাগর কুসুম যুক্ত থাকে। এতে সাগর কুসুম সহজে এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে। কি হয় না, হারমিট ক্র্যাবের উপর সাগর কুসুম বসে যায়, ঠিক আছে, সি অ্যানিমন বসে গেলে এদিক থেকে এদিক, যেমন ও এ তো জীবিত প্রাণী, এ তো কাঁকড়া, তাহলে এতে এদিক এদিক করে হেঁটে হেঁটে যাবে। সাগর কুসুম কোনো জায়গায় মুভ করতে পারে না, যদি এর উপর বসে যায় তাহলে এ সরলে এও সরে সরে যাবে, এ সরে সরে গেলে এ বিভিন্ন জায়গা থেকে খাদ্য পাবে, এ সে খাদ্যর কিছু অংশ পাবে, তার সঙ্গে এর বড় বড় এরকম ছুঁচের মতো জিনিস থাকে, সেই দিয়ে বিভিন্ন প্রাণীকেও ও মারতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? কি লেখা আছে দেখো, এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে, আর সন্ন্যাসী কাঁকড়া সহজে শত্রুর হাত থেকে আত্মগোপন করতে পারে। এই কার্যকলাপে উভয় কিন্তু কি হয়, উপকৃত হয়। একে কি বলা হয়, প্রোটো কোঅপারেশন। ক্লিয়ার হয়ে গেছে? এরকমই হচ্ছে অ্যামেনসালিজম। অ্যামেনসালিজম মানে কি, দুটি প্রজাতির মধ্যে পরস্পর বিরোধী প্রতিক্রিয়া দেখা যায় এবং একটি প্রজাতির বাধাপ্রাপ্ত হয় কিন্তু অপর প্রজাতির কোনো ক্ষতি হয় না। মানে কি, নেগেটিভ আর জিরো ইন্টারাকশনটা কেমন হবে বলো, নেগেটিভ আর জিরো, একজন ক্ষতিগ্রস্ত হবে আর একজনের কোনো সমস্যা কিছু হবে না, তাকে কি বলবো, অ্যামেনসালিজম। যে প্রজাতিটি ক্ষতিগ্রস্ত হয় তাকে আমরা বলি অ্যামেনসাল। যে প্রজাতিটি নিজে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু অপরের বৃদ্ধিকে বাধা দেয় তাকে বলা হয় ইনহিবিটর। ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করে। অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, যেমন একটা উদাহরণ দিয়েছে দেখো, পেনিসিলিয়ামের। পেনিসিলিয়াম কি করে, পেনিসিলিয়াম বিশেষ কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দিয়ে থাকে। কি লেখা আছে দেখো, বলছে পেনিসিলিয়াম ছত্রাকটি পেনিসিলিন অ্যান্টিবায়োটিক নির্গত করে, তাহলে তার চারপাশের ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। পার্থেনিয়া নামক আগাছা বিভিন্ন ফেনল ও উপক্ষারে মাটিতে নিঃসরণ করে, যার ফলে সেখানে অন্য উদ্ভিদ জন্মাতে পারে না। মানে কি, পেনিসিলিয়াম কোনো লাভ পেল না, ও নিজের চারপাশে একটা অ্যান্টিবায়োটিক ক্ষরণ করলো, যার ফলে অন্য ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হলো, তারা গ্রো করতে পারলো না, কিন্তু পেনিসিলিয়ামের কিছু লাভ হলো না, পেনিসিলিয়াম নর্মালি ওটা রিলিজ করে। ঠিক পার্থেনিয়াম বলে একটা আগাছা গাছ আছে যে তার চারপাশে বিভিন্ন জিনিসপত্র রিলিজ করে। তোমরা জানো এই পার্থেনিয়াম যদি কেউ খেয়ে নেয় তার কার্ডিওটক্সিসিটি হয়, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। বোঝা গেছে? তাহলে এ কিন্তু নিজে কোনোভাবে লাভ পাচ্ছে না, অন্যজনের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? এবার হচ্ছে ইকোলজিক্যাল নিচ বা ইকোলজিক্যাল নিকে বলতে কি বোঝো, বিভিন্ন জন বিভিন্ন উচ্চারণ করে থাকে, কেউ বলে নিকে, কেউ বলে নিচ। নিকে বা নিচ বলতে কি বোঝায়, না কোনো একটা জীব যেখানে বসবাস করে সেখানে তার নির্দিষ্ট কি রোল আছে, তাকে বলা হয় ইকোলজিক্যাল নিকে। যেমন আমি হসপিটালে একটা ডাক্তার, তাহলে হসপিটালে আমার কি রোল আছে, আমি সেখানে অবস্থান করি, আমার রোল কি সেটা সম্পর্কে যদি স্টাডি করা হয় তাকে বলে ইকোলজিক্যাল নিক। যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব বসবাস করে এবং পরিবেশ ও অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় ইকোলজিক্যাল নিকে। মানে সেখানে আমি কি কার্য সম্পাদন করছি, আমার ক্রিয়া প্রতিক্রিয়া কি অন্য জীবের সঙ্গে, আমার পেশেন্ট আছে আমি পেশেন্টকে দেখছি, আমি ডক্টর হিসেবে থাকছি, তাহলে ওখানে আমি বসবাস করছি, ওখানে আমি কাজ করছি। ক্লিয়ার হয়ে গেছে? বসতি বা হ্যাবিটেট বলতে কি বোঝায়, বসতি বা হ্যাবিটেট কি, যেখানে যে বসবাস করে প্রাণী তাকে তার বসতি বা হ্যাবিটেট বলা হয়, নর্মাল জিনিস। মাইক্রো ক্লাইমেট, ক্লাইমেট মানে কি, জলবায়ু, মাইক্রো মানে ক্ষুদ্র, তাহলে অনু জলবায়ু, কোন একটা ছোট্ট অঞ্চল, একটা ছোট্ট অঞ্চল তার যদি কোনো একটা নির্দিষ্ট জলবায়ু হয় তখন তাকে আমরা বলতে পারি অনু জলবায়ু। ঠিক একইভাবে যদি কোনো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল হয় সেক্ষেত্রে সামগ্রিক জলবায়ুর একটি ক্ষুদ্র বা বিশেষ স্থানের ছোট্ট অঞ্চলে আবহাওয়া বা জলবায়ুর অবস্থার পরিবর্তনকে আমরা কি বলতে পারি, মাইক্রো ক্লাইমেট বা অনু জলবায়ু। কোন একটা বৃহৎ এলাকা ছোট্ট একটা অঞ্চলে জলবায়ুকে আমরা স্টাডি করলে তখন তাকে আমরা বলি মাইক্রো ক্লাইমেট। খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার হচ্ছে পপুলেশনের বিভিন্ন বৈশিষ্ট্য। পপুলেশনের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বোর্ডসের মধ্যে যখন পড়িয়েছি তখনও কিন্তু ভালো করে এগুলো বলে দিয়েছিলাম যে ইম্পর্টেন্ট। পপুলেশনের প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন জিনিসের উপর প্রধান বৈশিষ্ট্য, যেমন পপুলেশন ঘনত্ব। আচ্ছা পপুলেশন কি জিনিস এটা জানো? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যদি একটি নির্দিষ্ট প্রজাতি বসবাস করে তখন তাকে বলে তার পপুলেশন। যেমন মানুষ, একটা নির্দিষ্ট অঞ্চলে যদি প্রচুর মানুষ বসবাস করে তাহলে ওটা মানুষের পপুলেশন। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি প্রচুর ঘোড়া বসবাস করে সেটা ঘোড়ার পপুলেশন। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি কুকুর বসবাস করে সেটা কুকুরের পপুলেশন। তাহলে পপুলেশন মানে একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট প্রজাতি বসবাস করবে তাকে বলে পপুলেশন। সেখানে বেশ কয়েকটা জিনিসপত্র আমরা আলোচনা করি, যেমন পপুলেশনের ঘনত্ব, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলের কত সেখানে মানুষ বা কত প্রজাতি সেখানে বসবাস করে সেটাকে আমরা কি বলবো, পপুলেশন ঘনত্ব। ঘনত্ব মানে কি জানি, কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের ভাগ, কার সঙ্গে কার ভাগ, যতজন মানুষ বসবাস করে বা যতজন প্রজাতি বা যতজন প্রাণী বসবাস করে ডিভাইডেড বাই তার এরিয়া, তাকে আমরা কি বলবো, ঘনত্ব। তাহলে ঘনত্ব মানে ডি ফর ডেন্সিটি ইজ ইকুয়াল টু এন আপন এস। এন মানে মোট সদস্য সংখ্যা, এস মানে একক স্থান, অর্থাৎ একক স্থানে ঘনত্ব কত, ঘনত্বের ব্যাপারে আমরা তো জানি, তাহলে এখানে ওই সংখ্যাটা লেখা আছে। এবার হচ্ছে জন্ম হার বা ন্যাটালিটি। ন্যাটালিটি মানে কি, নতুন কতজন জন্মাচ্ছে তার রেট। ন্যাটালিটি, লিটি মানে ওখানে রেট শব্দটাকে যুক্ত করে নেবে বা ভেবে নেবে, এটাকে বাংলায় বলা হয় জন্ম হার। হার মানে রেট, তাহলে জন্ম হার মানে প্রত্যেক বছর বা একটা নির্দিষ্ট টাইমে কতজন ওই পপুলেশনের মধ্যে নতুন জন্মাচ্ছে তাদেরকে, তার হারটাকে আমি কি বলবো, জন্ম হার। তাহলে গাণিতিক ভাষায় প্রকাশ কি করা হয়, বি ফর বার্থ রেট, এনডি আপন টি। এনডি মানে কি, টোটাল কতজন
টোটাল কতজন জন্মাচ্ছে তাকে আমরা বলতে পারি এনডি। এনডি, এন ফর ন্যাটালিটি, ডি ফর ডিফারেন্সিয়েশন, মানে কতজন, ডিফারেন্সিয়েশন নয়, কতটা ডিফারেন্স, কতজন জন্মাচ্ছে। তাহলে এনডি আপন টি, টি হলো টাইম। ঠিক একইভাবে মৃত্যুর রেট, কতজন মারা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, তাকে বলা হয় মৃত্যুর রেট। জন্ম যদি হয় তাহলে পপুলেশনের ঘনত্ব বৃদ্ধি পাবে, নতুন জন জন্মাচ্ছে। তোমার বাড়িতে যদি 2-4 জন বাচ্চা জন্মায় তাহলে তোমার বাড়িতে সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। একটা বাড়িতেই লোক সংখ্যা বৃদ্ধি পেলে ঘনত্ব বৃদ্ধি পাবে। তোমার বাড়িতেই যদি কেউ মারা যায়, মারা গেলে মানুষের সংখ্যা কমে গেল, একটা বাড়ির মধ্যে ঘনত্ব কিন্তু কমে যাবে। তাহলে কোন একটা পপুলেশনে জন্মহার বাড়লে ঘনত্ব বৃদ্ধি পাবে, পপুলেশনে কেউ মারা গেলে তার কিন্তু ঘনত্ব হ্রাস পাবে। এই দুটো কিন্তু শর্ট কোশ্চেনও আসতে পারে, বোঝা গেছে? 1 নম্বরের সঙ্গে শর্ট কোশ্চেন দিতে পারে। ওকে, এবার হচ্ছে বয়সের গঠন, তার সঙ্গে লিঙ্গ অনুপাত, পরিযান, অভিবাসন, প্রবাসন। পরিযান মানে কি? মাইগ্রেশন। কোন একটা জায়গা থেকে কেউ যদি বেরিয়ে চলে যায় তাকে আমরা কি বলতে পারি? মাইগ্রেশন। আর কেউ যদি নতুনভাবে কোনো জায়গায় আসে তাকে বলা হয় ইমিগ্রেশন। আমরা বলি না মাঝে মধ্যে যে বাংলাদেশ থেকে বহু লোক এখানে চলে আসছে, মানে ইমিগ্রেশন। আমরা বলি না বহু লোক এখান থেকে আমেরিকা, ইংল্যান্ডে চলে যাচ্ছে, ভারত ছেড়ে চলে যাচ্ছে, মাইগ্রেট করে যাচ্ছে, মাইগ্রেশন। মাইগ্রেশন যদি হয়, ভারত ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে এখানকার জনঘনত্ব কমছে। আর ঠিক ভারতে যদি অন্য জায়গার লোক চলে আসে, বাংলাদেশের লোক বা অন্য কোনো জায়গার লোক যদি চলে আসে, তার মানে ইমিগ্রেশন হলো। যদি ভারতবর্ষে এক্সট্রা লোক এসে ঢুকে যায় তাহলে ভারতের ঘনত্ব কিন্তু বেড়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে? প্রবাসন মানে এমিগ্রেশন। ওকে, তাহলে এই জিনিসগুলো একটুখানি ইম্পর্টেন্ট জিনিস, পপুলেশনের বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু জানবে। এবার হচ্ছে পপুলেশনের বৃদ্ধি বলতে কি বোঝায়, আর পপুলেশনের বৃদ্ধির ধরন। পপুলেশনের বৃদ্ধি মানে কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যত পরিমাণ প্রাণী যুক্ত হবে তাকে বলবো পপুলেশনের বৃদ্ধি, বোঝা গেছে? আর যতজন মারা যাচ্ছে বা কেউ যদি এলাকা ছেড়ে পালিয়ে যায় সেটাকে মাইনাস করে দেবো, তাহলে পপুলেশনের বৃদ্ধি। পপুলেশনের বৃদ্ধি লেখাচিত্র দুই প্রকার হয়, একটা জে সেপেড আর একটা হচ্ছে এস সেপেড। যে মানে কি? যে মানে ডাইরেক্টলি এরকম করে উঠে যাবে, যে মানে কি ডাইরেক্টলি এরকম ভাবে যদি গ্রাফ উঠে যায় তখন দেখবে জে সেপেড। আর এস মানে কি? এরকম যদি গ্রাফ হয়, অর্থাৎ প্রথমে হালকা হালকা বাড়েনি, ঠিকঠাক ছিল, অ্যাডজাস্ট করছিল, তারপর হঠাৎ করে বেড়েছে, তারপরে আবার একটা নির্দিষ্ট এলাকায় চলে আসছে। আর যে মানে কি হুর 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 করে বেড়ে যাবে, বোঝা গেছে? এই যে সেপেডটা জেনারেলি ছোট ছোট যারা প্রাণী, যারা বিভিন্ন ঋতুতে জন্মায়, বিভিন্ন ঋতুতে তাদের প্রজননক্ষম হয়, তারা একটা নির্দিষ্ট সময়েতে প্রচুর পরিমাণে যদি খাদ্য পায় তখন তাদের বৃদ্ধিটা হঠাৎ করে হয়। আর যারা বড় প্রাণী, যাদের একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগে, তারা যদি ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেয় কোনো একটা জায়গায়, তারপর জনন ক্রিয়া করে, তখন হঠাৎ করে জনসংখ্যা বাড়বে। আবার কিছুদিন পর যখন খাদ্যের অভাব, বাসস্থানের অভাব পড়বে, তখন আবার কনস্ট্যান্ট হয়ে যাবে, বোঝা গেছে? এই জিনিসটাই পুরোপুরি এখানে লেখা আছে, তোমরা চাইলে একবার পড়ে নেবে। জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, বিভিন্ন জিনিসপত্র লেখা আছে। সব বোঝাতে গেলে ভিডিওটা অনেকটা বড় যাবে, যেটা আমি এখন চাই না। এবার হচ্ছে নেক্সট চ্যাপ্টার হচ্ছে বাস্তুতন্ত্র। ঠিক একইভাবে পপুলেশন কি বলে, জীব ও জীবগোষ্ঠীর মতো বাস্তুতন্ত্র থেকেও বেশ কিছু কোশ্চেন বানিয়েছি। আমরা জানি যে জীব ও জীবগোষ্ঠী বাস্তুতন্ত্র থেকে বড় কোশ্চেন কিন্তু আসবে 5 নম্বরে, বা পরিবেশগত বিষয় থেকে আসবে কিনা গ্যারান্টি এই বছর আমি দিতে পারছি না। বাস্তুতন্ত্র থেকে কিন্তু 5 নম্বরে বড় কোশ্চেন আসবে। মডেল কোশ্চেন পেপারও হয়তো তোমরা দেখবে যে এগুলো থেকে এসছে, বা জীব সংরক্ষণ থেকে এসছে। আমার মনে হয় জীবগোষ্ঠী বাস্তুতন্ত্র এখান থেকে 5 নম্বর কোশ্চেন আসার সম্ভাবনা হেভি, আর এগুলোর মধ্যে কিছু না কিছু একটা হয়তো আসবে। ওকে, তাহলে বাস্তুতন্ত্রের বিভিন্ন কোশ্চেন এখানে দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনকে ডাইরেক্টলি নিয়ে আলোচনা শুরু করি। প্রথম হচ্ছে এনপিপি ও জিপিপি বলতে কি বোঝো? এনপিপি মানে কি? এনপিপি মানে হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন, আর জিপিপি মানে হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। গ্রস মানে কি? গ্রস মানে পুরোটা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদ বা নির্দিষ্ট কোনো প্রাণী যে পরিমাণ নিজের মধ্যে খাদ্য সংশ্লেষিত করে তাকেই বলবো জিপিপি। এবার প্রশ্ন হবে, স্যার প্রাণী তো খাদ্য সংশ্লেষিত করে না, তাহলে প্রাণীটাকে কি জিপিপি বলবো? প্রাণী জিপিপি। কোনো একটা জিনিসপত্র খেয়ে দিয়ে সে যে পরিমাণ নিজের মধ্যে শক্তি জমালো সেটা প্রাণীর জিপিপি। উদ্ভিদ যে পরিমাণ খাদ্য তৈরি করলো সালোকসংশ্লেষ প্রক্রিয়া, সেটা উদ্ভিদের জিপিপি। এবার প্রাণী যেহেতু নিজে নিজে সংশ্লেষ করে না, সেই জন্য জিপিপি শব্দটা আমরা জেনারেলি উদ্ভিদের জন্য ইউজ করি। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ খাদ্য নিজের মধ্যে তৈরি করে তাকে আমরা বলি গ্রস প্রাইমারি প্রোডাকশন। প্রোডাকশন মানে তৈরি করা, বোঝা গেছে না যায়নি? গ্রস প্রাইমারি প্রোডাকশন। তাহলে কি? প্রতি একর এরিয়াতে, প্রতি একক সময় সালোকসংশ্লেষ পদ্ধতিতে উৎপাদক অর্থাৎ প্রডিউসার মানে উদ্ভিদ কর্তৃক যে জৈব বস্তু সংশ্লেষিত হয় তাকে আমরা বলি মোট প্রাইমারি বা মোট প্রাথমিক উৎপাদন। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে প্রাইমারি উৎপাদন জেনারেলি উদ্ভিদরাই করে থাকে। এটি হলো উৎপাদক কর্তৃক দেহে উৎপাদিত জৈব বস্তুর ওজন এবং তাদের ব্যবহৃত বস্তুর শোষণ, রেচন বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্রের যোগফল টোটাল। এবার এইটা মানে কি? টোটাল যতটা ও তৈরি করলো নিজের শরীরের মধ্যে, তুমি টোটাল কোনো এক জায়গায় কাজ করার পর টোটাল যে মাইনেটা পেলে সেটা হচ্ছে জিপিপি। ক্লিয়ার হয়ে গেছে? এবার তুমি যে মাইনেটা পেলে টোটালটি সংরক্ষণ করে তোমার কাছে থেকে যায় না, কিছুটা তোমার খেতে, কিছুটা তোমার স্কুলে ফিস দিতে, কিছুটা প্রাইভেটে ফিস দিতে, কিছুটা গার্লফ্রেন্ডকে ঘোরাতে নিয়ে যেতে, বিভিন্ন জায়গাতে খরচা হয়ে যায়। তাহলে ওই বিভিন্ন খরচা বাদ দিয়ে তোমার কাছে আলটিমেট যেটা জমে থাকলো সেটা হচ্ছে নেট জমা থাকা, সেটাকেই আমরা বলি নেট প্রাইমারি প্রোডাকশন। মানে টোটাল যতটা খাদ্য জমালো এখান থেকে বিভিন্ন কাজে বিভিন্ন পর্যায়ে খরচা করলো। যেমন কি কি? যেমন শোষণ, শ্বসন, রেচন বা অন্যান্য আরো কিছু জিনিসপত্র, সেগুলোতে খরচা করার পর আলটিমেটলি উদ্ভিদের কাছে যেটা পড়ে থাকে তাকে বলবো নেট প্রাইমারি প্রোডাকশন। ক্লিয়ার হয়ে গেছে? এইভাবে এটাকে আমরা বলতে পারি যে সেকেন্ডারি গ্রস,
সেকেন্ডারি প্রোডাকশন, অর্থাৎ আমরা যদি বলি গৌণ উৎপাদক, তখন আমরা প্রাণীর কথা বলবো। প্রাণী যে পরিমাণ খাদ্য উদ্ভিদ থেকে খেলো, খাবার পর নিজের শরীরে যেটা সংশ্লেষ করলো, তাকেই বলবো আমরা গৌণ উৎপাদন। তাহলে প্রাইমারি প্রোডাকশনের সঙ্গে গৌণটাকেও কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু দিতে পারে, ঠিক আছে। ঠিক একইভাবে নেট প্রাইমারি প্রোডাকশনের জায়গায় নেট সেকেন্ডারি প্রোডাকশন, মানে কোনো একটা উদ্ভিদ খেয়ে দে আমি শক্তি পেলাম, সেটা হচ্ছে গ্রস সেকেন্ডারি প্রোডাকশন। আর ওই শক্তি থেকে আমি আমার শ্বসন ক্রিয়ায় আমার শক্তি বিভিন্নভাবে ব্যয় করার পর যেটা আমার শরীরে জমা থাকবে, সেটাকে আমি বলবো নেট সেকেন্ডারি প্রোডাকশন। তাহলে মনে রাখবে প্রাইমারি শব্দটা উদ্ভিদের জন্য, পি ফর প্রাইমারি, পি ফর প্ল্যান্ট, আর সেকেন্ডারিটা মনে রাখবে বিভিন্ন প্রাণীর জন্য, সেটা মানুষ হোক বা অন্যান্য যে কোনো প্রাণীর জন্য সেকেন্ডারি শব্দটা ইউজ হবে। ক্লিয়ার হয়ে গেছে? এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের কিন্তু দিতে পারে। বাস্তুতন্ত্রের শক্তি প্রয়োগের বৈশিষ্ট্য। আমরা জানি যে একটার পর একটা যখন শক্তি যায়, একটার পর একটা যখন শক্তি যায় 10% রুল মেনে যায়, কিন্তু এই 10% যে লিন্ডেম্যানের যে সূত্র, এটা উদ্ভিদের পর থেকে শুরু হয়। কার পর থেকে শুরু হয়? উদ্ভিদের পর থেকে। তাহলে প্রশ্ন হবে স্যার উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়? উদ্ভিদ সূর্য মামার কাছ থেকে শক্তি পায়। বোঝা গেছে? সূর্য উপর থেকে পৃথিবীর বুকে আলো দেয়, আলো প্রচুর পরিমাণে পৃথিবীর বুকে আসতে থাকে। এবার যতটা সূর্য আলো পৃথিবীর বুকে দেয়, সে পুরো আলোটাই এর গাছের পক্ষে নেওয়ার ক্ষমতা নেই। গাছ যতটা সূর্য থেকে আলো দেয় তার 1 থেকে 2% নিতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে? 1 থেকে 2% নিতে পারবে। আবার 1 থেকে 2% যে নিতে পারবে, সেটাকে আবার পুরো কাজে লাগাতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। তার আবার 50% এর মতো সে নিজে কাজে লাগিয়ে ফটোসিনথেসিস করতে পারে। উদাহরণটা একটা সহজভাবে বোঝাই। তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে গিয়ে দেখছো 100 জনের থালা তৈরি করা আছে খাবার জন্য। তোমাকে বলা হচ্ছে তুই যতটা পারবি খেতে তুই খা। তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 থালা বা 2 থালা হয়তো খেলে। তাহলে মনে রাখো সূর্য 100% আলো দিচ্ছে, কিন্তু গাছ কতটা নিতে পারছে? 1 থালা বা 2 থালা। তুমি যেমনভাবে বিয়েতে গিয়ে 100টা থালা 100টা খেতে পারবে না, 1 থালা বা 2 থালা ম্যাক্সিমাম খেতে পারবে, গাছও সূর্যের আলো 1 থালা বা 2 থালায়, অর্থাৎ 1 to 2%ই কিন্তু নিতে পারে। এবার তোমাকে যদি বলা হয় যে 1 থালা বা 2 থালার মধ্যে পুরো কমপ্লিট সব খেতে পারবি, তোমার অ্যান্সার হবে না। এই থালার 50%, এই থালার 50% হয়তো খেতে পারবো। মানে টোটাল 1 থালা বা 2 থালা যা নিয়েছি তারও হয়তো 50% খেতে পারছি। ঠিক একই জিনিস। সূর্য থেকে আসছে 100% শক্তি, তার 1 থেকে 2% উদ্ভিদ ম্যাক্সিমাম নিতে পারে। কিন্তু নেয় কতটা জেনারেলি ফটোসিনথেসিসের জন্য? তার 50%, অর্থাৎ 1 থেকে 2% এ 50%। মানে হিসাব মতো 1% বা 0.5% এরকম নিতে পারে কে? উদ্ভিদ, সূর্যের শক্তি। তাহলে সৌরশক্তি হলো প্রধান, যেটাকে উদ্ভিদ নেবে, নেবার ফলে সে বিভিন্নভাবে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে নিজের মধ্যে। এই খাদ্যটা যখন উদ্ভিদ তৈরি করলো, সেই উদ্ভিদের তৈরি খাদ্যটা এবার বিভিন্ন প্রাণীর মধ্যে যাবে। কিভাবে যাবে? উদ্ভিদ সূর্যের থেকে যে শক্তিটা তৈরি করলো সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন, এইমাত্র বললাম। এবার উদ্ভিদ নিজের শ্বসন ক্রিয়া, রেচনতন্ত্র বা বিভিন্ন জায়গাতে কিছুটা ক্ষয় করলো। ক্ষয় করার পর নিজের কাছে কিছু জমা রাখলো। বোঝা গেছে? জমা রাখার পর এই উদ্ভিদটাকে যে খাবে, উদ্ভিদকে ধরো ছাগল খেলো, গরু খেলো, তুমি খেয়ে নিলে শাক হিসাবে। তাহলে উদ্ভিদের বেঁচে থাকা যে শক্তিটা ছিল এটা তোমার মধ্যে যাবে। প্রশ্ন হবে যে উদ্ভিদের যতটা শক্তি ছিল সব কি আমার মধ্যে ঢুকে যাবে? না। উদ্ভিদ থেকে মাত্র 10% শক্তি তোমার কাছে যাবে। কত পার্সেন্ট যাবে? মাত্র 10%। 10% বেশি কি যাবে না? না। এটাকে বলা হয় লিন্ডেম্যানের 10% সূত্র। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় 10% যাবে। এবার কথার জন্য বলছি, কোন একটা মুরগি কোন একটা গাছ খেয়ে দিয়ে বিন্দাস 10% এনার্জি নিয়ে বসে আছে। ও একটা গাছ না, 10টা গাছ খেয়ে দিয়ে তবে তো বড় হবে। তাহলে ওই মুরগিটা গাছ থেকে কত পার্সেন্ট এনার্জি পেল? 10%। যখন খাবে 10% করে এনার্জি পাবে। তুমি যখন মুরগিটাকে রোস্ট করে খেলে, মুরগি থেকে তোমার কাছে 10% এনার্জি আসবে। কত পার্সেন্ট? 10%। এবার তুমি বাগানে তোমার বান্ধবীকে নিয়ে ঘুরতে গেছিলে, সেই বাগানে বাঘ বেরিয়ে তোমাকে খেয়ে নিল। বাঘের কাছে তোমাকে খাওয়ার ফলে কত পার্সেন্ট এনার্জি দেবে? 10%ই যাবে। তাহলে এটাই হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সূত্র, যেটা সম্পূর্ণভাবে এখানে লেখা আছে, চাইলে পড়ে নেবে। এখানে বিভিন্ন জিনিসপত্র লেখা আছে, ঠিক আছে? তোমরা চাইলে পুরোটা পড়ে নিলে বিজ্ঞানী ওডাম নির্দেশিত শক্তি প্রবাহের 2টি মডেল আলোচনা করো। আমরা জানি বিজ্ঞানী ওডাম বিভিন্ন জিনিস তথ্য দিয়েছিল। বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহের একটা তথ্য কিন্তু দিয়েছিলেন কে? বিজ্ঞানী ওডাম। মনে রাখবে লিন্ডেম্যান 10% সূত্র দিয়েছিল, ওডাম কিন্তু শক্তি প্রবাহের মডেল দিয়েছিল। একটা এক প্রবাহী মডেল, আর একটা হচ্ছে দ্বিপ্রবাহী, অর্থাৎ ওয়াই আকৃতির মডেল। তো এই দুটো মডেল সম্পর্কে আলোচনা করার জন্য আমি নরমাল জিনিস বলে দিই। এক প্রবাহের মডেলটা নরমাল খাদ্য শৃঙ্খলকে ধরে করা হয়েছিল। একটা প্রাণী তাকেই খেলো, নির্দিষ্ট শৃঙ্খল মেনে যারা খায় তাদের ক্ষেত্রে এক প্রবাহী মডেল। আর দ্বিপ্রবাহী মডেলটা মানে কি? এটা জেনারেলি খাদ্য জালকে রিপ্রেজেন্ট করে। খাদ্য জাল জিনিসটা কি? ধরো কথার জন্য বলছি, ঘাসকে হরিণও খেতে পারে, ঘাসকে খরগোশও খেতে পারে, ঘাসকে অন্য কেউ খেতে পারে। হরিণকে বাঘ খেতে পারে, বাঘ খরগোশকেও খেতে পারে, খরগোশকে শেয়ালও খেতে পারে। তাহলে এইখানে গোলমাল হয়ে গেল না? একটা জাল সৃষ্টি হলো না? এই জালটা রিলেটেড জিনিসটা হচ্ছে এটা। ওকে? এই মডেলে বাস্তুতন্ত্রের শক্তি সামগ্রিক চিত্র তুলে ধরে এবং দেখায় যে কোনো একটা নির্দিষ্ট সময় শক্তি কেবলমাত্র একটি নির্দিষ্ট পথে সীমাবদ্ধ থাকে না, যে কোনো পথে যেতে পারে। ঘাস হরিণ খেতে পারে, ঘাস হচ্ছে খরগোশ খেতে পারে, খরগোশকে বাঘও খেতে পারে, বাঘ
হরিণকেও খেতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? আবার হরিণকে শিয়ালও খেতে পারে, খরগোশকেও শিয়াল খেতে পারে। তাহলে এটা যখন শক্তি চেনে আমরা বোঝাবো তখন সেটা ওয়াই সেপেড অর্থাৎ দ্বিতন্ত্রী। ক্লিয়ার হয়ে গেছে? গ্রেজিং এবং ডেট্রাস খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য। গ্রেজিং মানে কি? গ্রেজিং মানে যেটা জেনারেলি ডাইরেক্টলি খাদ্য উদ্ভিদকে খাবো তাকে বলবো গ্রেজিং খাদ্য শৃঙ্খল। সেটা হচ্ছে গ্রেজিং ফুড চেন। বোঝা গেছে? তার মানে সূর্য থেকে উদ্ভিদ এনার্জি নেবে, সেটা এবার ধীরে ধীরে বিভিন্ন প্রাণীর মধ্যে যাবে। ডেট্রাইটাস মানে কি? যেটা মরা, গলা, পচা জিনিসপত্রের উপর খাওয়া থেকে শুরু হয়। এখানে গ্রেজিং ফুড চেইন সবসময় তৃণভোজী উদ্ভিদ স্বভোজী উদ্ভিদ থেকে শুরু হবে। এটা শুরু হবে ছত্রাক ব্যাকটেরিয়া। মরা জিনিসের উপর ছত্রাক ব্যাকটেরিয়া খেতে শুরু করবে। সেখান থেকে এই খাদ্য শৃঙ্খলটা শুরু হয়। এখানে দ্বিতীয় স্তরে কারা থাকবে? উদ্ভিদকে খাবে তৃণভোজী প্রাণী, তাকে খাবে মাংসাশী প্রাণী। এখানে ছত্রাক বা ব্যাকটেরিয়া, তাকে খাবে নিমাটোড বা পতঙ্গ। এই নিমাটোড বা পতঙ্গকে জলাশয়ে থাকলে তাদেরকে আবার বিভিন্ন ছোট ছোট যে মাছ, কাঁকড়া, বিভিন্ন জিনিস থাকে তারা খাবে। তাহলে এখানে পুরো খাদ্য শৃঙ্খলটা লেখা আছে দেখো, উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। এখানে বিয়োজক অণুজীব প্রথম, প্রাথমিক খাদক ক্ষুদ্র জলজ প্রাণী, গৌণ খাদক ছোট মাছ, প্রগৌণ বড় মাছ। তাহলে এটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, যেটা উদ্ভিদের উপর নির্ভর করে। আর ডেট্রাইটাস খাদ্য শৃঙ্খল মরা জিনিসপত্রের উপর নির্ভর করে। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট হচ্ছে পচনের বিভিন্ন ধাপ। পচনের বিভিন্ন ধাপে বিভিন্ন স্টেপ পরপর এসে থাকে। তবে এই স্টেপগুলো সেপারেট ভাবে পড়াশোনা করা হলেও যখন পচন ঘটে তখন সব একসঙ্গেই ঘটে। যেমন ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি? কোনো একটা জিনিস মারা গেছে। ধরো কথার জন্য বলছি, কোনো একটা পাতাই পড়ে গেল অথবা কোনো একটা প্রাণী মারা গেল। সব থেকে প্রথম ওই জিনিসটা ছোট 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 খণ্ড হবে। কি হবে? ছোট ছোট খণ্ড হবে। স্যার কে ছোট ছোট খণ্ড করবে? যারা জেনারেলি ডেট্রিভোর, যাদেরকে মলভুক প্রাণী বলা হয়, এরা জেনারেলি এই বড় জিনিসটাকে কেটে 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 একদম ছোট ছোট ভাগে পরিণত করবে। ক্লিয়ার হয়ে গেছে? এখানে এই জিনিসটা লেখা আছে। এবার হচ্ছে লিচিন বা প্রলক্ষণ। কি হবে? এটা একটা ভৌত প্রক্রিয়া। যখন জেনারেলি জল হয় বা কোনো জায়গা দিয়ে জল ভেসে যায়, তখন এরা কি করবে? এই যে ছোট 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 পার্ট করলো না ডেট্রাইটাসরা বা ডেট্রিভোরাসরা, এটাকে এবার ধীরে ধীরে মাটির নিচে শোষণ করবে। লিচিং হবে। লিচিং মাটির মধ্যে চলে যাবে এবং মাটির গভীরে চলে যাবে, মাটির নিচের স্তরে চলে যাবে। তাকে বলা হয় লিচিং। তাকে কি বলা হয়? লিচিং। এবার হচ্ছে ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে কি? এই যে এই সময় বিভিন্ন এবার যারা ডিকম্পোজার, বিভিন্ন বিয়োজক আছে, তারা ওই জিনিসটাকে ধীরে 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 বিভিন্ন উৎসেচক নিজেদের শরীর থেকে বের করবে এবং সেই জিনিসটাকে ধীরে ধীরে পচাতে শুরু করবে। আবার বললাম যে এই যে স্টেপগুলো বলছি একটার পর একটা হবে এমনটা নয়, সবগুলো একসঙ্গে জেনারেলি ঘটতে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? তারপর হচ্ছে হিউমিফিকেশন। এই ক্যাটাবলিজমের পরে বা লিচিং এর পরে বিভিন্ন জিনিসপত্র মাটির মধ্যে থাকার ফলে মাটির বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের সঙ্গে তার ইন্টারাকশন হবে, রিঅ্যাকশন হবে। তার ফলে একটা বিশেষ ধরনের নির্দিষ্ট পদার্থ তৈরি হবে, যাকে আমরা বলে থাকি হিউমাস। এই হিউমাস জিনিসটা আসলে কি? কোন একটা প্রাণী বা উদ্ভিদ কেউ মারা গেল, সেটা মারা যাবার পর তার যে পুষ্টি সেটা জমা পড়ে মাটির সঙ্গে রিঅ্যাকশন হয়ে তৈরি হয়। সেই জন্য বলা হয় হিউমাস পুষ্টির ভান্ডার হিসেবে কাজ করে। এটি খুব ধীরে ধীরে বিয়োজিত হয়। ক্লিয়ার হয়ে গেছে? এবার হচ্ছে মিনারেলাইজেশন। কোন একটা জিনিস আলটিমেটলি ভেঙে গিয়ে কি তৈরি করে? মিনারেল তৈরি করে। আর মিনারেল আলটিমেটলি কোথায় মেশে? মাটিতে। সেই জন্য বলা হয় প্রত্যেক জীব মাটি থেকেই তৈরি হয়েছে, মাটিতেই গিয়ে মিশে যাবে। মাটি থেকে মিশে যাবে মানে তার শরীরের মিনারেল থেকে শুরু করে যা কিছু অংশ সব আলটিমেটলি মাটিতে চলে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমিক সংজ্ঞা দাও। বাস্তুতন্ত্রের উদ্ভিদ পর্যায়ের ধাপগুলি আলোচনা করো। একটুখানি কঠিন, বহুজনের মনে হতে পারে, কিন্তু বহু সময় যেহেতু পরীক্ষাতে দেয় সেখানে এটা জানা জরুরি। ওকে? বাস্তুতাত্ত্বিক পর্যায়ক্রমের সংজ্ঞা কি? প্রথমে জানো, কোনো অনাবৃত বা নতুন সৃষ্ট পরিবেশে ধীরে ধীরে নির্দিষ্ট সময় ধরে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির ধারাবাহিক সমাবেশ, বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে স্থায়ী ক্লাইমেট কমিউনিটি গঠনকে প্রক্রিয়াকেই আমরা কি বলে থাকি? না বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। জিনিসটা কি ভালো করে বোঝো। পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল বলা হয়েছিল যে পৃথিবীর উপরভাগ পুরো ন্যাড়া ছিল। ন্যাড়া মানে কি? তার উপরে কোনো রকম কোনো কিছু ছিল না। আমাদের মাথার উপর ন্যাড়া মানে কি? মাথার উপর চুল নেই। ঠিক পৃথিবীর উপর ন্যাড়া মানে পৃথিবীর বুকে কোনো প্রাণী নেই, উদ্ভিদ নেই, জল নেই, কিছুই নেই। বোঝা গেছে? কোনো জীবের অস্তিত্ব নেই। এক কথায় জল নেই ছাড়াও কোনো জীবের অস্তিত্ব নেই, উদ্ভিদ বা প্রাণী নেই। সেই জায়গাতে ধীরে 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 কোনো একটা ছোট্ট প্রাণী আবির্ভাব হলো, সেখান থেকে ধীরে ধীরে মডিফাই হয়ে বড় প্রাণী, বড় উদ্ভিদ বা বড় জঙ্গলে পরিণত হলো। তাকেই আমরা বলে থাকবো বাস্তুতাত্ত্বিক পর্যায়ক্রম। এবার এটা যখন উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলবো, তার মানে উদ্ভিদের সঙ্গে রিলেটেড টু প্রাণী। উদ্ভিদ আসবে, ধীরে ধীরে তার সঙ্গে বিভিন্ন প্রাণীও আসবে। ক্লিয়ার হয়ে গেছে? এখানে বিভিন্ন ধাপ বাই ধাপ আসবে। বহুত দিন আগে থেকে চালু হবে, বহুত বছর পর্যন্ত চলতে যাবে। তুমি চোখের সামনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এককালে সেই জঙ্গলগুলো হয়তো কোনো সময় পুরো একদম একটা বাঞ্জার এরিয়া ছিল, পাথরে ঢাকা ছিল বা মরু এরিয়া ছিল। সেটাই ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়েছে। ওই জিনিসটা যে জঙ্গলে পরিণত হয়েছে, এই যে জার্নি, সেটাকে আমরা কি বলবো? উদ্ভিদের পর্যায়ক্রম। ক্লিয়ার হয়ে গেছে? এটাকে ইংলিশে বলা হয় সাকসেশন। এখানে লেখা নেই। অনাবৃতকরণ প্রাকৃতিক বা কৃত্রিম কারণে কোনো স্থান উদ্ভিদ শূন্য হয়ে পড়ে বা প্রাণী শূন্য হয়ে পড়ে, তখন তাকে আমরা এটা বলতে পারি। তোমরা নরমাল ন্যাচারাল উদাহরণ ধরতে পারো। কোনো একটা জঙ্গলে যদি দাবানল হয়ে যায়, সব উদ্ভিদ সব প্রাণী সেই জায়গায় মারা গেল, কোনো জীবের আর ওখানে অস্তিত্ব নেই, সবাই মারা গেছে। তাহলে ওই জায়গাটা এই জায়গাটায় পরিণত হলো নুডেশন। ধীরে ধীরে যে জায়গাটা দাবানল হয়েছিল সেখানে কিন্তু আবার গাছ বা প্রাণীর আবির্ভাব ঘটবে, কিন্তু বহুত দিন টাইম নেবে। বোঝা গেছে? মাইগ্রেশন, জীব রেণু বা অন্যান্য কোনো জিনিস সেই জায়গায় গিয়ে যদি পৌঁছায়, দাবানল হয়ে গিয়ে সেই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছিল,
সেখানে পরবর্তীতে আবার কেউ গিয়ে গাছ লাগালো, অথবা রেণু চলে গেল, অথবা কোনো না কোনো ভাবে উদ্ভিদ ওখানে জন্মানোর মতো একটা পরিস্থিতি তৈরি হলো। ওকে? আগত প্রজাতিগুলি সেখানে অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে সেখানে যে বীজ পড়লো বা কোনো উদ্ভিদ গ্রো করার মতো কোনো জিনিস পড়লো, সেখান থেকে ধীরে, ধীরে উদ্ভিদ কিন্তু বৃদ্ধি পাবে। এবার প্রতিস্থাপিত প্রজাতির সংখ্যা ধীরে, ধীরে বাড়তে থাকবে। উদ্ভিদ জন্মেছে, উদ্ভিদগুলো আবার ধীরে, ধীরে প্রচুর বড় হবে। প্রতিযোগিতার সংক্রিয়া, বাসস্থানকে খাদ্যের জন্য প্রজাতিগুলি পারস্পরিক মধ্যে প্রতিযোগিতা দেখা যাবে। এবার নরমাল জিনিস, একটা জঙ্গলের মধ্যে প্রচুর যখন উদ্ভিদ জন্মাবে, তখন একটা জায়গাতে একটা নির্দিষ্ট প্রজাতির বা উদ্ভিদ জন্মানোর জন্য তার একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন। এইভাবে বিভিন্নভাবে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়। জেনারেলি উদ্ভিদের মধ্যে কম্পিটিশনটা তো কম দেখা যায়, প্রাণীর মধ্যে বাসস্থান বা খাদ্যের জন্য কম্পিটিশনটা দেখা যায়। তাহলে এখানে যে প্রশ্নটা জিনিসটা লেখা আছে প্রজাতি, এটা হচ্ছে প্রাণীদের জন্যই বোঝানো হয়েছে। কারণ উদ্ভিদ আসলে প্রাণী আসবে। রিঅ্যাকশন, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, পরিবেশের পরিবর্তন ঘটবে। ধীরে, ধীরে শেষ ধাপে এটি স্থায়ী ভারসাম্যপূর্ণ ক্লাইম্যাক্স কমিউনিটিতে পরিণত হয়। এবার কোনো একটা নির্দিষ্ট যদি জঙ্গল বা কোনো এলাকা দেখো, দেখবে সেই জায়গাটা স্টেবল হয়ে গেছে। যেখানে প্রাণীরা নিজের মতো আছে, উদ্ভিদ জঙ্গলে নিজের মতো আছে। তাহলে এই সবথেকে শেষ যে কমিউনিটি যেটা আসবে, কমিউনিটি মানে উদ্ভিদ, প্রাণী মিলে যে একটা পরিবেশ তৈরি হবে, তাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স মানে শেষ। আমরা বলি না সিনেমার ক্লাইম্যাক্সটা দারুণ ছিল। ক্লাইম্যাক্স মানে শেষ। শেষ কমিউনিটি, শেষ যে উদ্ভিদ বা প্রাণীর ইন্টারাকশন বা পরিবেশ গঠন হলো, তাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। এখান থেকে দুটো শর্ট কোশ্চেন আছে। ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে? পায়োনিয়ার কমিউনিটি কাকে বলে? পায়োনিয়ার কমিউনিটি হচ্ছে এটা। প্রথম উদ্ভিদ বা প্রাণী যারা আসবে ওই এলাকায়, তাকে বলবো পায়োনিয়ার। পায়োনিয়ার মানে একদম পুরানো। পি ফর পায়োনিয়ার, পি ফর পুরানো। ক্লাইম্যাক্স জানো সিনেমার শেষে ক্লাইম্যাক্স, শেষ যে স্টেবিলিটি আসবে, যে যে কোনো পরিবেশ গড়ে উঠবে, তাকে আমরা বলবো ক্লাইম্যাক্স কমিউনিটি। ওকে? এবার হচ্ছে নেক্সট চ্যাপ্টার জৈব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। ওকে? প্রথম থেকে কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করি ডাইরেক্টলি। ১ নম্বর, ইন সিটু এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? আমরা জানি ইন সিটু সংরক্ষণ মানে ইন অর্থাৎ সে জায়গাতে আছে তার চারপাশটা ঘিরে দিয়ে সেখানেই তাকে আমরা সংরক্ষণ যদি করি, তাকে বলবো ইন সিটু। এক্স সিটু, এক্স তোমার জীবন থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে অন্য কারো জীবনে যদি সংরক্ষিত হয়, তখন তাকে বলে এক্স সিটু সংরক্ষণ। এক্স সিটু মানে কি? কোনো একটা পরিবেশে ছিল, সেখানে ঠিকঠাক ছিল না, তাকে তুলে নিয়ে এসে ভালোভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তাকে বলবো এক্স সিটু সংরক্ষণ। বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়া থেকে বিভিন্ন উদাহরণ আছে, সেগুলোকে নিয়ে একটুখানি পড়াশোনা করবে। এটা মনে রাখবে। ইন সিটু সংরক্ষণের উপায়: জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। মনে রাখবে এক্স সিটু সংরক্ষণ জার্ম প্লাজম, জিন ব্যাংক, সিড ব্যাংক, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, যেখানে কোনো প্রাণীকে নিয়ে এসে রাখা হয়েছে। তুমি চিড়িয়াখানায় দেখবে একসঙ্গে বাঘ, হরিণ, গাধা, সাপ থেকে শুরু করে সব পেয়ে যাবে। সব কি ওখানে বসবাস আগে থেকে করছিল? না, কোনো না কোনো জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে। ওকে? কিন্তু তুমি যদি অভয়ারণ্যে যাও, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ যাও, ওখানে যে প্রাণীগুলোকে দেখতে পাচ্ছ, ওরা বহুত দিন থেকে ওখানেই আছে। তাদেরকে সংরক্ষণ করে জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে, যাতে তারা কোনোভাবে কোনো প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। প্রাণীর দ্বারা মানে মানুষ দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়ে বিলুপ্ত না হয়ে যায়, তাই তাদেরকে সংরক্ষণ করা হয়েছে ইন সিটু। ওকে? প্রদত্ত শব্দগুলির নাম লেখো, যেমন WWF, MAB, FCS, PBR। এই PBR এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখবে। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার্স। ম্যাম মানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। WCS মানে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। WWF ওয়াইল্ড ফান্ড ফর নেচার। এগুলো বিশাল ইম্পর্টেন্ট শব্দ, মাঝে মধ্যে কিন্তু পরীক্ষাতে দেয়। একটা বড় কোশ্চেনের সঙ্গে এটাকে টুক করে জুড়ে দেবে, বলো WWF এর ফুল ফর্ম কি? তখন কিন্তু এগুলো জানতে হবে। নেক্সট কোশ্চেন, আলফা বিটা গামা বৈচিত্র্যের মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট। আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, ধরে নিয়ে চলো। আলফা বৈচিত্র্য মানে কোনো একটা নির্দিষ্ট ছোট এলাকার যদি আমি কোনো বাসস্থান থাকে, সেখানকার প্রজাতিদের নিয়ে যদি আমি সংখ্যা গুনি বা সংখ্যা নিয়ে অ্যানালিসিস করি, তখন তাকে বলবো আলফা বৈচিত্র্য। বৈচিত্র্য মানে কি? কোনো একটা জায়গাতে যত আলাদা ডিফারেন্ট টাইপস অফ জিনিস থাকবে, সেটা যত কি বলে, কোনো একটা ডিফারেন্ট জিনিস থাকবে, সেটার মধ্যে যত আমি আত্মসম্পর্ক দেখবো, সেটাকে বলা হয় বৈচিত্র্য। আমরা বলি না ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে কি? ঐক্যের মধ্যে বৈচিত্র্য মানে কি? ভারতবর্ষে বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। আমরা বাঙালি একদিকে বসবাস করি, গুজরাটি একদিকে বসবাস করে, উপরে কাশ্মীরিরা বসবাস করে, দক্ষিণে সাউথ ইন্ডিয়ানরা বসবাস করে। সবার বেশভূষা, খাবার দাবার আলাদা। তাহলে এগুলো হচ্ছে বৈচিত্র্য, মানে ডিফারেন্ট একজন আরেকজনের থেকে। তার মানে আলফা বৈচিত্র্য মানে কোনো একটা নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট কোনো একটা বাসস্থানে, ছোট্ট একটা বাসস্থান যদি হয়, সেখানে যত মোট প্রজাতি আছে, তাদের মধ্যে যেই সমস্যা, যে বৈচিত্র্য, তাকে বলবো। এটা একটা নির্দিষ্ট ছোট এলাকা, তাই এটা ক্ষুদ্রতম একক। আর বৃহত্তম কি হবে? গামা। তার মানে গামা মানে হচ্ছে বৃহৎ এলাকায় যদি প্রচুর জিনিসপত্র বা প্রচুর প্রজাতি নিয়ে আমরা আলোচনা করি, তখন থাকবে গামা। আর মাঝখানে পড়বে বিটা। এগুলো রিলেটেডই কিছু জিনিসপত্র এখানে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিও। ওকে? তোমরা চাইলে মানে কি, তোমাদেরকে পড়তেই হবে, পড়ে নিও। টাইমটা বাঁচানোর জন্য বা ভিডিওটা একটু কম করার জন্য আমি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? পশ্চিমবঙ্গ অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, খুব ইম্পর্টেন্ট। সুন্দরবন জানবে, তোমাদের বাড়ির পাশে অবস্থিত। দক্ষিণে বহুজন সুন্দরবনে ঘুরতে যাও, সুন্দর সুন্দর মাছ খেয়ে দিয়ে আসো। ঠিক, এটাকে মনে রাখতে হবে। ওকে? এবার হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের সংজ্ঞা। বায়োস্ফিয়ার রিজার্ভের সংজ্ঞা তুমি চাইলে যা পারবে দিয়ে দিলে, গল্পের মতো চলবে না। তোমাকে বায়োস্ফিয়ার রিজার্ভে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচি এই শব্দটাকে উল্লেখ করতে হবে। এই শব্দটাকে উল্লেখ না করে তুমি যদি বায়োস্ফিয়ার রিজার্ভ লিখে দাও, তোমার কিন্তু গোলমাল হয়ে যাবে। কর্মসূচির অন্তর্গত স্থলজ জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র এবং তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয়, তাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। মনে রাখবে।
সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ। ওখানে কি সংরক্ষণ করি আমরা? রয়্যাল বেঙ্গল টাইগার। শুধু রয়্যাল বেঙ্গল টাইগার কি সংরক্ষণ করা হয়? না, তার সঙ্গে বিভিন্ন প্রাণী এবং সেখানকার নির্দিষ্ট যে উদ্ভিদ সবাইকে সংরক্ষণ করা হয়। তাহলে স্থলজ এবং জলজ গোটা বাস্তুতন্ত্র এবং তার সম্পূর্ণ জৈব বৈচিত্র্য সংরক্ষণ করা হবে। তাকে আমরা কি বলবো? বায়োস্ফিয়ার রিজার্ভ। শুধু রয়্যাল বেঙ্গল টাইগার না, জলে এবং স্থলে বসবাস যারা করে সবাইকে সংরক্ষণ করার দায়িত্ব ওখানে নেওয়া হয়। ওই এলাকায় প্রচুর কুমিরও পাওয়া যায়, জানো তো? কুমির কামড়ে বিভিন্ন সময় আমাদের হসপিটালে কিন্তু আসে। ওকে, রেড ডেটা বুক কি বলো? রেড ডেটা বুকের তাৎপর্য কি? রেড ডেটা বুক প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই কিন্তু পরীক্ষাতে, মনে রাখতে হবে। মনে রাখতে হবে রেড ডেটা বুক প্রথম কবে প্রকাশিত হয়েছে, রেড ডেটা বুক কে প্রকাশ করে। ওকে, দেখো লেখায় আছে IUCN কর্তৃক প্রতিষ্ঠিত। IUCN এর ফুল ফর্ম জানো তো? নিচে কমেন্ট বক্সে লিখো তো IUCN এর ফুল ফর্ম, পরীক্ষায় কিন্তু আসবে, মনে রাখবে। IUCN কর্তৃক প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশন SSCর উদ্যোগে রচিত বিলুপ্ত বা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে বলা হয় রেড ডেটা বুক। রেড ডেটা বুক প্রথম 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইম্পর্টেন্ট সাল এবং কে প্রকাশ করে, দুটোই ইম্পর্টেন্ট। রেড ডেটা বুক কাকে বলে যদি নাও আসে, রেড ডেটা বুক কে প্রকাশ করে, কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল, বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু পড়বে। ওকে, রেড ডেটা বুকের তাৎপর্য কি? এখানে লেখা আছে কোন একটা বিপদগ্রস্ত বা বিলুপ্ত প্রাণী বা উদ্ভিদের একটা লিস্ট বানালে সেগুলোর উপর আমরা বিশেষ অ্যাটেনশন দিতে পারি, এটাই হচ্ছে মেন তাৎপর্য। ওকে, তারপর হচ্ছে ক্রায় সংরক্ষণ বলতে কি বোঝো, এবং JFM এবং PBR সম্পর্কে লেখো। এই দুটো কোশ্চেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং কি বলে PBR, এই দুটো কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তবে এই ক্রায় সংরক্ষণ জিনিসটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা বর্তমানে বহু সময় শুনতে পাই যে ও ডিম্বাণু সংরক্ষণ করেছে, ও শুক্রাণু সংরক্ষণ হয়েছে, স্পাম সংরক্ষণ হয়েছে, শুনি না? অথবা বিভিন্ন উদ্ভিদের বীজ সংরক্ষণ হয়েছে, জার্ম প্লাজম সংরক্ষণ হয়েছে। এগুলো কিভাবে পসিবল? এগুলো পসিবল ল্যাবরেটরির মধ্যে। কিসের মধ্যে? ল্যাবরেটরি। কিভাবে সে ল্যাবরেটরির মধ্যে পসিবল? ল্যাবরেটরির মধ্যে তরল নাইট্রোজেনকে রাখা হয় এবং তার মধ্যে এই জিনিসগুলোকে সংরক্ষণ করা হয়। তরল নাইট্রোজেনকে কিভাবে সংরক্ষণ করা যায়? বাবু, তরল নাইট্রোজেনকে -196 ডিগ্রি উষ্ণতায়, তরল নাইট্রোজেনকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখলে সে এই জিনিসগুলোকে যেমনকে তেমন রাখে। কোনো এর গুণগত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য কোনোভাবে কোনো নষ্ট কিছু হয় না। বোঝা গেছে? নষ্ট হয় না। এবং এইভাবে সংরক্ষণ করা হয় প্রচুর কম টেম্পারেচারে বলে একে বলা হয় ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো প্রিজার্ভেশন। ক্রায়ো শব্দটি ইউজ করা হয় প্রচুর কম টেম্পারেচারের জন্য। এখানে দেখতে পাচ্ছি না -196, নট +196, মাইনাস মাইনাস, প্রচুর নিচে। বরফ কত ডিগ্রিতে হয়? তার থেকেও নিচে, নিচে, নিচে 196 ডিগ্রিতে তরল নাইট্রোজেনের মধ্যে জমা করা হয়। বরফের মধ্যে কিন্তু নয়। 196 ডিগ্রি পর্যন্ত বরফ যাবে না। তরল নাইট্রোজেন কিন্তু যায়। বোঝা গেছে? তরল নাইট্রোজেনে তাহলে আমরা কি করব? ছোট, ছোট যে জিনিস যেমন ডিম্বাণু, শুক্রাণু, উদ্ভিদের বিভিন্ন জিনিসপত্র, বীজ, এগুলোকে সংরক্ষণ করা। তাহলে কি, কি সংরক্ষণ করা হয় দেখো? উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, কলা, কোষ প্রভৃতি প্রাণীজ শুক্রাণু, ডিম্বাণু বা অন্যান্য কলাকোষকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি খুব কম তাপমাত্রায়। খুব কমের জন্য শব্দটি ইউজ করা হয় ক্রায়ো। তাহলে ক্রায়ো প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন মানে সংরক্ষণ। খুব কম টেম্পারেচারে এগুলো সংরক্ষণ করা হয় বলে একে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন। এবার হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে কি? কোনো একটা এলাকাতে ধরো প্রচুর উদ্ভিদ রয়েছে, ঠিক আছে? প্রচুর উদ্ভিদ রয়েছে। তুমি চাও যে উদ্ভিদগুলো ওই এলাকাতে থাকুক, কারণ সেখানে বিভিন্নভাবে বিভিন্ন প্রাণী ওই উদ্ভিদগুলো না থাকলে ক্ষতিগ্রস্ত হবে বা ওই এলাকার যে প্রাকৃতিক ভারসাম্য সেটা নষ্ট হবে। এবার তুমি দেখতে পেলে যে সেই এলাকার মানুষও চায় যে সেই উদ্ভিদগুলো থাকুক এবং তারা সেই উদ্ভিদগুলোর উপর ডিপেন্ড করে নিজের জীবিকাও নির্ভর করে, কিন্তু উদ্ভিদের ক্ষতি হয় না। যেমন উদ্ভিদ থেকে মধু নিল, ভাঙা ডাল নিল বা সেখানকার পাতাপত্র নিল, সেই নিয়ে নিজেদের জীবিকাও চলে এবং গাছগুলোকে খুব সামলেও রাখে। এটাকেই তুমি দেখতে পেলে যে বেকার নিজের সরকারি এত টাকা খরচা করে ওই জায়গাটা সংরক্ষণ করে কি লাভ? ওই এলাকার মানুষ নিজেই চাইতো যে ওই জঙ্গলটা ঠিকঠাক থাক, ওরা তো উদ্ভিদ কাটে না। তাহলে ওদেরকে দিয়ে যদি ওই এলাকাটার কি করা যায়, কনজার্ভ করা যায়, তাহলে তো খুব ভালো হয়। এটাই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। যুগ্ম যুগ্ম বন ব্যবস্থাপনা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হলো এমন একটি ব্যবস্থা যেখানে বন দপ্তর এবং স্থানীয় মানুষ একত্রে মিলে বনভূমি সংরক্ষণ বা পুনরুদ্ধারে কাজ করে। বোঝা গেছে? এরকমই একটা উদাহরণ 1970 দশকে আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল, মেদিনীপুর এলাকায়। আরাবাড়ি বনভূমি থেকে শুরু হয়। বন আধিকারিক অজিত কুমার বন্দ্যোপাধ্যায় স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় ধ্বংস প্রায় শালবন রক্ষা করে সাফল্য লাভ করেছিলেন। বোঝা গেছে? মেইনলি উদ্দেশ্য কি? যেই জিনিসটা আছে সেটা যেন সংরক্ষণ হয়, অন্যদের হাত থেকে যেন রক্ষা করা যায়। ক্লিয়ার হয়ে গেছে? এবার হচ্ছে PBR, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রেশন। বাকি যে পদ্ধতিগুলো, পয়েন্টগুলো লেখা আছে অবশ্যই পড়বে পরীক্ষায় ফুল নাম্বার পাওয়ার জন্য। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রেশন এটা কি? জনসাধারণের জৈব বৈচিত্র্য পঞ্জি। মানুষের জন্য একটা পঞ্জি দেওয়া হয়ে থাকে। একটি নথিপত্র যেখানে নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় জৈব বৈচিত্র্য এবং সেই সংক্রান্ত ঐতিহ্যগত জ্ঞান লিপিবদ্ধ করা হয়, যাতে মানুষ সেটাকে পড়ে বুঝতে পারে আমাদের এখানকার এটা ঐতিহ্য, এটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? বা এই জিনিসটা আমাদের খুব কাজের, এই জিনিসটাকে রাখতে হবে। এটা 1902 খ্রিস্টাব্দে জৈব বৈচিত্র্য বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্টের মাধ্যমে এটাকে তৈরি করা হয়।
মূল উপাদান কি? স্থানীয় উদ্ভিদ বিভিন্ন থাকে, সেগুলো সম্পর্কে বিভিন্ন ডেটা থাকবে, প্রাণীর তালিকা থাকবে, স্থানীয় মানুষের ব্যবহৃত ঔষধি, তাদের প্রয়োগ পদ্ধতি থাকবে, অঞ্চলের ভূপ্রকৃতি এবং জলসম্পদ সংক্রান্ত বিভিন্ন জিনিস থাকবে। গুরুত্ব এবং সেই জিনিসটার কি কি রিলেটেড জিনিস আছে এখানে পয়েন্টস লেখা আছে, তোমরা পড়ে নেবে। এবার হচ্ছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনের মধ্যে কি কি পার্থক্য। অভয়ারণ্য, জাতীয় উদ্যান, মনে রাখবে এগুলো সব ইন সিটু সংরক্ষণের কিন্তু অন্তর্গত, কিন্তু এগুলোকে দেখভাল কে করবে, কার নিয়ন্ত্রণে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন অভয়ারণ্য রাজ্যের অধীনে থাকবে, জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে, সংরক্ষিত বন রাজ্য সরকারের অধীনে থাকবে। সংরক্ষিত বন মানে কি? এইমাত্র জয়েন্ট ফরেস্ট ম্যানেজারের কথা বললাম না, এরকম একটা জিনিস হচ্ছে সংরক্ষিত বন মানে কি? কোন একটা নির্দিষ্ট উপজাতির মানুষ ওই জঙ্গলে বসবাস করে, ওই জঙ্গলের মানুষ ওই জঙ্গলটাকে পুজো করে। যেমনটা তোমরা কান্তারা মুভিতে দেখেছো, কান্তারা মুভি কদিন আগে বেরোলো না? কান্তারা মুভিতে কি দেখলে? কান্তারা একটা এলাকা জঙ্গলের মধ্যে, যেখানে বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে বিভিন্ন জিনিসকে তারা পুজো করে এবং সেই জিনিসটাকে তারা টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে। মনে পড়ছে? কান্তারাকে লোটার জন্য একটা রাজা কিন্তু আক্রমণ করেছিল। মনে পড়ছে না? তাহলে ওরা কিন্তু কান্তারাকে রক্ষা করার জন্য নিজেদের জীবন পর্যন্ত বলি দিতে পারে। কান্তারা হচ্ছে একটা সংরক্ষিত বন। তাহলে কোন একটা জায়গা যেখানের মানুষ সেখান থেকে পুজো করে, যে উদ্ভিদগুলোকে সংরক্ষণ করে রাখে, সে বনটাকে তারা ভগবান হিসেবে ভাবে, তাকে আমরা বলি সংরক্ষিত বন, তাকে বলি স্যাক্রেড গ্রুপস। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ওই জিনিসটাই হচ্ছে এটা। রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু গবেষণার উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়, তাকে বলা হয় সংরক্ষিত বন। সংরক্ষিত বন মানে মনে রাখবে স্যাক্রেড গ্রুপস এর কথাই বলা হচ্ছে। ওকে? তাহলে ভারতে এটা রয়েছে 18টি, পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠ, চাপড়ামারি, কেরলের সোলাওয়াই ইত্যাদি হচ্ছে কিসের উদাহরণ বলো? সংরক্ষিত বনের উদাহরণ। ওকে? অভয়ারণ্য, জাতীয় উদ্যান সম্পর্কে বিভিন্ন জিনিস লেখা আছে, তোমরা চাইলে পড়তে পারো। ওকে? এবার হচ্ছে জিনগত প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে কি পার্থক্য। জিনগত বৈচিত্র্য পড়ে নেবে, হটস্পটের সংজ্ঞা, এগুলো সব ইজি জিনিস, একটু আধটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, যেগুলো নিয়ে বিভিন্ন কোশ্চেন পরীক্ষাতে বিভিন্ন সময় এসে থাকে। ওকে? জৈব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা কি, এগুলো তো তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে চাইলেও লিখতে পারবে। এই সমস্ত পিডিএফটাই তোমরা প্রিন্ট আউটের জন্য এইভাবে নয়, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দর করে পেয়ে যাবে। মাত্র 99 টাকা দাম, মহাসাইসেন বলে অ্যাপের মধ্যে দেওয়া আছে, ডাউনলোড করে বায়োলজি শেখা বাই ডক্টর নওয়াজা। ভর্তি হতে কোনো প্রবলেম হলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের সমস্তভাবে হেল্প করার চেষ্টা করা হবে। এবং আবারও বলছি, এই সাজেশনটা থেকে, এই অ্যান্সার থেকে তুমি জাস্ট একটা লেখার ধরন পাবে এবং এই কোশ্চেনগুলো পরীক্ষাতে মিনিমাম পড়ে যেতেই হবে। আবার বলছি, সমস্যা সব জায়গাতেই থাকবে, তোমার 100% কমন আসবে না, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু 80% তো আসবে। মিনিমাম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তো পরীক্ষার আগে দেখে যাও। এক্সট্রা কোশ্চেন অবশ্যই আমি বললাম যে পরশুদিন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে একটা ম্যারাথন করাবো। পরশু দুটো মডেল সেট নিয়েও আমি তোমাদের একটা ম্যারাথন করাবো। কবে ম্যারাথন করাবো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো কমিউনিটি পোস্টে। এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে? কোনো রকম কোনো কমেন্টস থাকলে, কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। চলো, গুড বাই।